আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের প্রাণী বিজ্ঞানের তৃতীয় অধ্যায়, দ্যাট মিন্স কি পরিপাক ও শোষণের আজকে আমরা প্রথম লেকচারটি নিব। আজকের এই যে আমাদের এই ক্লাসগুলো, আমাদের এই প্রত্যেকটা ক্লাস তোমার একাডেমিক অ্যাডমিশন প্রত্যেকটা জায়গায় খুব ইফেক্টিভ ভাবে কাজ করবে। তোমরা রেগুলারিটি মেনটেন করলে অবশ্যই তোমরা ক্লাসগুলো থেকে ভালো বেনিফিট আদায় করে নিতে পারবে। পড়ালেখা শুরু করার আগে পড়ালেখা শুরু করার পিছনের কিছু মোটিভ প্রয়োজন। তোমরা সবাই বলো যে ভাইয়া আমি আজকে পড়াশোনা শুরু করব বা কালকে পড়াশোনা শুরু করব কিংবা তারপর দিন পড়াশোনা শুরু করব, কিংবা প্রতিদিন সকালে তুমি ঘুম থেকে উঠে বলো যে না আজকে, তুমি রাতে একটা মাইন্ডসেট কি ক্লিয়ার করো যে না আজকে ভোর 6টার ভিতর উঠবো বা 7টার ভিতর উঠবো, কিন্তু পরিপ্রেক্ষিতে যে গিয়ে দেখা যায় যে তুমি সকাল 10টায় উঠে এবং তোমার মধ্যে একটা হতাশা কাজ করে, আমি চেয়েছি এই সময় উঠতে, আমি পারলাম না, না থাক কাল থেকে আমি আবার কি সঠিক সময় উঠবো। এভাবে প্রতিদিন দিন তোমার যায় কিন্তু তুমি সঠিকভাবে কিন্তু উঠতে পারো না। তাই আমি একটা কথা তোমাকে বলতে চাই, চেষ্টা চেষ্টা এমন একটা ওয়ার্ড, এমন একটা টার্ম, এই চেষ্টার কখনোই কখনোই ফিউচার টেন্স হয় না। চেষ্টা অলওয়েজ এ প্রেজেন্ট টেন্স। চেষ্টা তোমাকে কন্টিনিউয়াস করতে হবে, এটা একটা প্রেজেন্ট টেন্স, এটা তোমাকে কন্টিনিউয়াসলি তোমাকে করে যেতে হবে। তুমি চেষ্টা করতে করতে একটা সর্বোচ্চ অ্যাপেক্স পয়েন্টে না যাওয়া পর্যন্ত তোমাকে এই জিনিসটা করে যেতে হবেই। তোমাকে এখানে ডিপ্রেশন, হতাশামূলক কখনো কোনো টার্ম তোমার লাইফের ভিতর আনা যাবে না। যতদিন পর্যন্ত তুমি তোমার অ্যাপেক্সে উঠতে না পারো, তোমার শীর্ষ চূড়ায় যেই লক্ষ্য তুমি ঠিক করে রেখেছো, একটা লাইফ গোল, ওই গোলে যতদিন যেতে না পারবে ততদিন তোমার চেষ্টা কন্টিনিউয়াস থাকবে। এটা তোমার লাইফে অলওয়েজ এ প্রেজেন্ট টেন্স হিসেবে কাজ করবে, কখনই এটা ফিউচার টেন্স নিয়ে বলে আমি চেষ্টা করব। চেষ্টা করব না বলে তুমি নিজেকে বলবো যে আমি চেষ্টা করছি এবং এটা চালিয়ে যাব। এই জিনিসটা তোমার মধ্যে বিল্ড আপ করতে হবে। এটা যদি তুমি বিল্ড আপ করতে পারো অবশ্যই অবশ্যই তুমি এন্ড অফ দ্য ডে তুমি একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করতে পারবা। আজকে দেখো আমি বোর্ডে লিখছি পরিপাক ও শোষণ লেকচার 1। পৌষ্টিকতন্ত্র বলার আগে আমি তোমাকে বলতেছি পরিপাক বলতে কি বোঝায়। পরিপাক বলতে বোঝায় তোমার যে জটিল খাদ্যবস্তু থেকে হরমোন অ্যান্ড এনজাইম, মাইন্ড ইট, হরমোন অ্যান্ড এনজাইম, জটিল খাদ্যবস্তু হরমোন এবং এনজাইমের প্রভাবে কি হয়, সরল অ্যান্ড তরল, সরল এবং তরল খাদ্যবস্তুতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে, পরিপাক বলে। পরিপাক কত প্রকার, দুই প্রকার। পরিপাক কি, একটা হলো কি যান্ত্রিক পরিপাক, সেটা কি যেটা আমরা চিবাই খাদ্যগুলো দাঁতের মাধ্যমে চিবাই, না একটা যন্ত্রের মতো কাজ করে দাঁতগুলো, এটা যান্ত্রিক পরিপাক। আর একটা কি রাসায়নিক পরিপাক, যেটা আমাদের পাকস্থলীতে যাওয়ার পর বিভিন্ন হরমোন এবং এনজাইমের ক্রিয়ার মাধ্যমে যে আমাদের খাদ্যগুলো বিষ্ঠা বা মলে পরিণত হয়ে বায়ুপথ দিয়ে বাইরে বের হয়, এই প্রক্রিয়াটা হলো কি তোমার রাসায়নিক প্রক্রিয়া। পরিপাকের এই দুইটা প্রক্রিয়া আর পরিপাক কি এই জিনিসটা তোমাকে এখনই জানানো হলো, আশা করি তুমি ক্যাচ করতে পারছো। লক্ষ্য করো, জটিল জটিল খাদ্যবস্তু, জটিল খাদ্যবস্তু কি, হরমোন, মাইন্ড ইট, হরমোন আর এনজাইম এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্ম অ্যান্ড পার্ট। হরমোন এন্ড এনজাইমের প্রভাবে জটিল খাদ্যবস্তু কি, সরল প্লাস কি তরল, সরল প্লাস তরল খাদ্যবস্তুতে রূপান্তরিত, খাদ্যবস্তুতে কি রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে, পরিপাক বলে। সবাই উঠিয়ে নাও খাতায়। পরিপাক কত প্রকার, পরিপাক দুই প্রকার। একটা হলো কি যান্ত্রিক প্রক্রিয়ায় পরিপাক ঘটে, একটা কি যান্ত্রিক প্রক্রিয়ায় পরিপাক ঘটে, আর একটা কি রাসায়নিক প্রক্রিয়ায় পরিপাক ঘটে। এই দুইটা প্রক্রিয়ায় আমরা আমাদের পরিপাকের কার্যগুলি আমাদের দেহে ঘটে থাকে। তোমরা কে কোন জায়গা থেকে জয়েন দিয়েছো এটা আমাকে একটু জানাও। সবকিছু ক্লিয়ার কিনা এটা একটু কনফার্ম করো। এখানে দেখো আরেকটা জিনিস লিখছি, এই এই জিনিসগুলো তোমার উঠানোর পর দেখো এখানে পৌষ্টিকতন্ত্র লেখা আছে। পৌষ্টিকতন্ত্রকে দুইটা টার্মে ভাগ করা হয়েছে। পৌষ্টিকতন্ত্রকে একটু আমি একটু আমার চেক করতেছি সবকিছু ক্লিয়ার কি জিনিসটা জানো তো। হ্যাঁ, কুষ্টিয়া থেকে অনেকেই অনেক জায়গাতে ট্রাই 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 ট্রাই, ফারহান
জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার। চাঁদপুর, তোমরা কে কোন জায়গা থেকে জিনিসটা আমাকে জানো, আমি দেখতেছি। বোলা, বরিশাল, বাংলাদেশ, ফারহান যশোর থেকে। যাই তোমরা জানো, আমি কিন্তু এখানে দেখতেছি তোমার কমেন্ট গুলো। এন্ড তোমরা শেয়ার করে দাও, তোমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও জিনিসটা। যাই হোক, দেখো এই যে পৌষ্টিকতন্ত্র, পৌষ্টিকতন্ত্রকে দুইটা টার্মে ভাগ করা, একটা পৌষ্টিক গ্রন্থি আর একটা কি পৌষ্টিক নালী। দেহের ভিতরে যে গরু যখন তুমি কাটবা, গরু যদি ছেলেরা দেখে নরের ভিতর দেখা যেরকম, এটা হলো নাল, যে গলার ভিতরে যেখানে একটা নালী আছে না, এটা পৌষ্টিক নালী হিসেবে কাজ করে। পৌষ্টিক তন্ত্রগুলো কি এই নালের শেষেই পৌষ্টিক তন্ত্রের কার্যাবলী পাওয়া যায়। অবশ্য শেষেও পাওয়া যায়, ক্ষুদ্রান্তে বিয়ান্তে বিয়োদান্তে নালী পাওয়া যায়। দেখো পৌষ্টিক নালীতে কি লেখা, মুখ ছিদ্র, এই যে মুখ ছিদ্র। দেন কি মুখ গহ্বর, এই যে মুখ ছিদ্র থেকে যে ভিতরে যায় না গহ্বর, গহ্বরের পরে যে গলবিল, গলবিলের পরে এখানে দুইটা টার্ম, একটা কি শ্বাসনালী আর একটা অন্ননালী। শ্বাসনালী দ্বারা কি আমরা শ্বাস নিই, আর অন্ননালী দ্বারা কি আমাদের খাদ্য পাকস্থলিতে যাচ্ছে। এখানে কি গলবিল, তারপর কি অন্ননালী। শ্বাসনালী টার্মটা কোথায় পাবো আমরা, শ্বসনে। দেন কি পাকস্থলী, আমাদের পাকস্থলিতে যে কি খাদ্য পরিপাক হয়। দেন পাকস্থলীর পরে আমরা ক্ষুদ্রান্ত পাবো, ক্ষুদ্রান্তের পরে কি পাবো আমরা, বৃহদান্ত পাবো। নেক্সট এন্ড লাস্ট কি পায়ু, পায়ু পথ দিয়ে আমাদের খাদ্য বের হয়ে যায়। এখন দেখো এই যে পাকস্থলী আছে না, পাকস্থলী কিন্তু অনেকগুলো টার্ম নিয়ে গঠিত, কি কার্ডিয়াক, ফান্ডাস, বড়বাক, ছোটবাক, পাইলোরাস, এগুলো আমরা ডিটেলস পড়বো। ক্ষুদ্রান্ত তিনটা জিনিস নিয়ে গঠিত, বৃহদান্ত তিনটা জিনিস নিয়ে গঠিত, এগুলো আমরা ডিটেলস জানবো নেক্সট। এইখানে তোমার এইটা থেকে ম্যাথে কোশ্চেন আসছে। দেন দেখো এই যে পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থি থেকে ম্যাথ কোশ্চেন আসছে। নিচের কোনটি পৌষ্টিক গ্রন্থি নয়, এরকম প্রশ্ন আসছে। দেখো পৌষ্টিক গ্রন্থি কি, লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, এই পাঁচটা। এখান থেকে ম্যাথ কোশ্চেন আসছে, এটা একটু তোমাকে মনে রাখতে হবে। পৌষ্টিক গ্রন্থি আর পৌষ্টিক নালীর মধ্যে ডিফারেন্সিয়েট করা শিখতে হবে তোমাকে, সেক্ষেত্রে কি তুমি ভালোভাবে জিনিসটা ক্যাপচার করতে পারবা। এখন আমরা আমাদের মূল পড়ায় চলে যাব। দেখো মানুষ কি, আমরা কি, আমরা মানুষের কি পড়তেছি না, মানুষ কি, মানুষ কি সর্বভূক প্রাণী না, মানুষ সর্বভূক প্রাণী, সর্বভূক প্রাণী। সর্বভূক মিন্স কি, ওমনি বোরাস, সর্বভূক মিন্স কি ওমনি বোরাস। এইটা তোমার এগ্রিকালচারে বা তোমার জাহাঙ্গীরনগরে আসছে। মানুষ সর্বভূক প্রাণী, এবং মানুষের যে খাদ্যটা গ্রহণ করে এটা কি সুষম খাদ্য বলে না। সুষম খাদ্যের কয়টি উপাদান বলো তো, সুষম খাদ্য 6টি উপাদান। কি কি একটু লক্ষ্য করো, শর্করা, দ্যাট মিন্স কার্বোহাইড্রেট, শর্করা, আমিষ, দ্যাট মিন্স প্রোটিন, দেন স্নেহ, স্নেহ বা লিপিড, স্নেহ বা লিপিড, এটাকে ফ্যাটি অ্যাসিডও বলা হয়, ফ্যাটি ফ্যাট বলা হয়। তারপরে কি পাই আমরা, ভিটামিন পাই, ভিটামিন, খনিজ লবণ এন্ড পানি, খনিজ লবণ এন্ড পানি। এই যে 6টি উপাদানের কারণে কি বলি আমরা, আমাদের খাদ্যকে কি বলি, সুষম খাদ্য। এদের মধ্যে আমার কাছে তোমাদের প্রশ্ন, কোন 3টা পরিপাক হয় আর কোন 3টা পরিপাকের প্রয়োজন হয় না, একটু অ্যান্সার গুলো জানাও। গাইবান্ধা থেকে বলছো, হ্যাঁ এটা কি একাডেমিক নেই, এটা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন বোধ। দেখো শর্করা, আমিষ, স্নেহ, এই 3টা পরিপাক হয়, এটা পরীক্ষায় আসতে পারি, ইম্পর্টেন্ট। আর এই 3টার পরিপাকের প্রয়োজন নেই, পরিপাকের প্রয়োজন নেই, পরিপাক হয় না। আর এই 3টা পরিপাক হয়। এখন আমরা ইন ডিটেলস জানবো শর্করা, আমিষ, স্নেহ, এই 3টা সম্পর্কে ইন ডিটেলস জানবো। এদের মানে এদের যে এনজাইম গুলো প্রয়োজন, এবং এরা এনজাইমের পর পরিপাক হয়ে কোন খাদ্যদ্রব্যে পরিণত হয়, এই জিনিসটা আমাদের জানতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসছে। দেখো শর্করা সম্পর্কে আমরা প্রথমে জানবো, শর্করা, শর্করা সম্পর্কে আমরা কি প্রথমে জানবো। এই শর্করাটা যে এনজাইম ব্যবহৃত হয়, শর্করাটায় তোমার মূলত অ্যামাইলোলাইটিক এনজাইম, অ্যামাইলোলাইটিক এনজাইম ব্যবহৃত হয় শর্করায়।
এখন অ্যামাইলোলাইটিক এনজাইম কোনগুলো এটা জানতে হবে। টায়ালিন, টায়ালিন, মল্টেজ, অনেকেই যারা শর্করা, আমি স্নেহ লেখছো একজনের, টায়ালিন, মল্টেজ, অ্যামাইলেজ, টায়ালিন, মল্টেজ, অ্যামাইলেজ and sucrose. টায়ালিন, মল্টেজ, অ্যামাইলেজ and সুক্রোজ, এই চারটা কি জানো? এই চারটা অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম মিন্স কি? এগুলো শর্করায় ব্যবহৃত হয়। আর এখান থেকে তোমার ডেন্টালে প্রশ্ন আসছে, এখান থেকে ডেন্টালে প্রশ্ন আসছে। এন্ড এই যে শর্করা অ্যামাইলোলাইটিক এনজাইমের প্রভাবে এটা কি উৎপন্ন করে জানো? গ্লুকোজ উৎপন্ন করে। গ্লুকোজ উৎপন্ন করে। শর্করা সম্পর্কে আমাদের এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, জেনে রাখতে হবে এটা। নেক্সট আমরা জানবো কি? প্রোটিন। অনেকেই লিখছো শর্করা, আমিষ, স্নেহ, সুক্রোজ। হ্যাঁ, নেক্সট আমরা জানবো প্রোটিন। এই যে প্রোটিন আছে না, প্রোটিনে কোন এনজাইম ব্যবহৃত? এটা আমাকে একটু লেখো তো, এটা জানাও তো কমেন্ট বক্সে। প্রোটিনে তোমার প্রোটিওলাইটিক, প্রোটিওলাইটিক, প্রোটিওলাইটিক এনজাইম ব্যবহৃত। এখন সবাই জানো প্রোটিওলাইটিক এনজাইম কি, মানে এনজাইম কোনগুলো, এটা আমাকে একটু জানাও তো। প্রোটিওলাইটিক এনজাইম কোনগুলো? প্রোটিওলাইটিক এনজাইম হচ্ছে তোমার পেপসিন, পেপসিন, ট্রিপসিন, ট্রিপসিন, পেপসিন, ট্রিপসিন, পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন এন্ড আরেকটা আছে, এটা একটু বলো তো। অনেকেই লিখছো এক্সাম কখন হবে? এক্সাম তোমার কালকে, কালকে হবে, কালকে 11টার দিকে হবে এই লেকচারের উপর এক্সাম। এন্ড অ্যামিনোট্রিপসিন, অ্যামাইনোট্রিপসিন। এইখান থেকেও ম্যাটে প্রশ্ন আসছে। সবচেয়ে বেশি প্রশ্ন আসা অধ্যায়ের ভিতরে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এন্ড এই যে প্রোটিন, প্রোটিনটা পরিপাক হয় কি উৎপন্ন হয় জানো? অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। কি উৎপন্ন করে? অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। এটা উঠাইতে পারছো। অ্যামিনোট্রিপসিন লিখছো একজনে। জান্নাত। এনজাইম গুলো মনে রাখার, এনজাইম গুলো মনে রাখার ওয়ে, তোমার দেখুন ওই শখটা আসবে না, ওই শখটা আসলে তখন ওয়েগুলো বলবো। এটা তোমাকে জাস্ট প্রথম একটা স্টার্টিং দেখাচ্ছি কি কি প্রয়োজন। একটা কাজ করার আগে যে সকল জিনিসগুলো প্রয়োজন ওটা আগে দেখাচ্ছি, মনে রাখার ওয়ে অবশ্যই দেখাবো। নেক্সট কি? লিপিড। লিপিড থেকে কোন এনজাইম ব্যবহৃত হয়? লাইপোলাইটিক, লাইপোলাইটিক, লাইপোলাইটিক লাইপোলাইটিক এনজাইম ব্যবহৃত হয়। এখন তোমরা একটু জানাও তো লাইপোলাইটিক এনজাইম কোনগুলো? লাইপোলাইটিক এনজাইম কোনগুলো এটা একটু জানাও তো। ফসফোলাইপেজ, কোলেস্টেরল, ফসফোলাইপেজ, কোলেস্টেরল, আরো আছে। এই দুইটাই ইম্পর্টেন্ট, এই দুইটাই মূলত ইম্পর্টেন্ট। লিপিড, লাইপোলাইটিক এনজাইম ব্যবহৃত হয় এবং এখানে এই দুইটা মূলত টোটাল এনজাইম হিসেবে ব্যবহৃত হয়। এটা কি উৎপন্ন করে জানো? এটা উৎপন্ন করে তোমার ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এন্ড স্নেহ। ফ্যাটি অ্যাসিড এন্ড স্নেহ। আর এই স্নেহটাকে কি বলে? তোমার গ্লিসারল। এটাকে কি বলে? এই স্নেহটাকে কি বলে? গ্লিসারল। গ্লিসারলকে তুমি, এগুলা সবগুলাই স্নেহ, কারণ লিপিড মানে একটা স্নেহ জাতীয় পদার্থ।
লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল, এস্টারেজ, লেসিথিন। হ্যাঁ, এগুলো সবগুলো ওই ছকে যাওয়ার পর আমরা দেখাবো। নেক্সট আমরা এখন মূল পড়ায় চলে যাব। এতক্ষণ জাস্ট একটু হিন্টস দেওয়া ছিল। আমরা এখন মুখ গহ্বর পড়ব। কি? মুখ গহ্বর। দেখো, এই মুখ গহ্বর টপিকটা শুরু করার আগে আমাদের জানতে হবে যে মুখ থেকে, আমাদের এই যে মুখ আছে না, আমাদের এই যে এই মুখ থেকে পিছনের যে পায়ুপথ, এটার দূরত্ব কতটুকু? মুখ থেকে পায়ু, এর দূরত্ব কতটুকু একটু জানাও তো। এর দূরত্ব তোমার 8 থেকে 10 মিটার। এর দূরত্ব কত? 8 থেকে 10 মিটার। মুখ থেকে পায়ু দূরত্ব কত? 8 থেকে 10 মিটার। দেন আমরা সাতকুড়ি পাই। এই মুখ গহ্বরে কি, আমাদের মুখ গহ্বরে সাতকুড়ি পাই বা টেস্ট বার। এই টেস্ট বারটা কি জানো? এটা ফ্লাক্স আকৃতির। এটা কি? ফ্লাক্স আকৃতির। টেস্ট বারটা কি? ফ্লাক্স আকৃতির। এখন এই সাতকুড়ির ভিতর অনেক কিছু পাই আমরা, যে আমরা টেস্ট নিই না, আমরা বিভিন্ন খাবার নেই না, এই খাবারগুলোতে বিভিন্ন টেস্ট পাওয়া যায়। মিষ্টি, লবণাক্ত, অম্লত্ব, তিক্ততে ধরনের টেস্ট আমরা পাই। এন্ড এগুলো আমাদের জিহ্বার কোন জায়গা থেকে পাওয়া যায়, এই জিনিসটা থেকে প্রশ্ন আসছে, অতএব এটা মনে রাখতে হবে। মিষ্টি, এই যে মিষ্টি স্বাদটা আমরা কোথা থেকে পাই জানো? আমাদের জিহ্বার অগ্রভাগ থেকে। জিহ্বা মিষ্টি। দেন লবণাক্ততা, লবণাক্ততা আমরা কোত্থেকে পাই? এই অগ্রভাগের দুপাশ থেকে, জিহ্বার অগ্রভাগের দুপাশ থেকে, দুপাশ থেকে। নেক্সট কি? অম্লত্ব। আমরা কি পাই? যে অগ্রভাগের দুপাশে, এটা পশ্চাৎ, এটা পশ্চাৎ ভাগের দুপাশে। এটা কি? পশ্চাৎ ভাগের দুপাশে। এন্ড তিক্ততা কি পাই আমরা? জিহ্বার পিছন থেকে, জিহ্বার পিছনের অংশ থেকে পাই। স্যার, ভিডিও কি ক্লিয়ার কিনা বলো তো? একজন বলতেছে তার আটকে যাচ্ছে। দেখো, এটা আমরা কিভাবে মনে রাখবো? যে আমরা মিষ্টি পাই, আমরা কি জিহ্বা আছে না, জিহ্বার অগ্রভাগ থেকে পাই মিষ্টি। তারপরে লবণাক্ততা পাই অগ্রভাগের একটু পাশ থেকে, দুই পাশে, এটা লবণাক্ত। আর অম্লত্ব পাই কি? তার একটু পিছন থেকে কি পাই? অম্লত্ব। সবার পিছনে কি পাই আমরা? তিক্ততা। এখন এটা কিভাবে মনে রাখবো? আমরা তো সামনের পর একটু দুই পাশে, তারপর আরেকটু পিছিয়ে, তারপর একেবারে পিছনে, এই চারটা পোর্শন কি ধরতে পারছে। এখন এই পোর্শনে কি কি স্বাদ পাওয়া যায়, এটা সিকুয়েন্স ওয়েতে মনে রাখা উচিত নয় কি? আর মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবে একটু দেখো। এখান থেকে ম্যাটে প্রশ্ন আসছে, ম্যাটে দুইবার প্রশ্ন আসছে, কিভাবে মনে রাখবো দেখো। মি ল অতি দ্বারা কি মনে রাখবা তোমরা? দেখো, এই যে মি দ্বারা কি? মি দ্বারা মিষ্টি। ল দ্বারা কি? এই ল দ্বারা লবণাক্ততা। মি দ্বারা মিষ্টি, ল দ্বারা লবণাক্ততা। অ দ্বারা কি? অ দ্বারা অম্লত্ব। এন্ড এই যে তি দ্বারা কি? তিক্ততা। মি ল অতি দ্বারা কি আমরা মনে রাখবো? সাতকুড়ি যে কোনটা কোন জায়গা থেকে পাওয়া যায়। কারণ আমরা তো আগে সিকুয়েন্স ধরেই নিয়েছি, যে সামনের পর সামনের দুই পাশে একটু, তারপর একেবারে সামনের পশ্চাৎ, মানে পিছনের একটু সামনে, তারপর একেবারে পশ্চাৎ ভাগে। চারটা পোর্শন পাচ্ছি এবং চারটা পোর্শনে কি ধরনের স্বাদ পাওয়া যায় সেটা আমরা সিকুয়েন্স হইতে মনে রাখছি। এখন আরেকটা প্রশ্ন তোমাদের কাছে, আমরা যে জাল খাবার খাই, তার কোনো টেস্ট আছে কিনা একটু বলো তো। আমরা যে জাল খাবার খাই, তার কোনো টেস্ট আছে কিনা একটু বলো তো। জাল খাবারের কোনো টেস্ট নেই, কোনো টেস্ট বার্ড নেই। জাল খাবারের কোনো টেস্ট বার্ড নেই, মানে স্বাদ করি নেই। এখান থেকে ম্যাথেও আসছে, ডেন্টালেও আসছে। নেক্সট আমরা, আশা করি এইটুক তোমরা উঠাইছো। হ্যাঁ, জালের জন্য কোনো স্বাদ করি নেই। নেক্সট আমরা কি পড়বো?
লালা গ্রন্থি এগুলো আমরা পরেও পড়বো। লালা আমরা বইয়ের সাথে সিকুয়েন্স হইতে যাব। লালা গ্রন্থি সেক্ষেত্রে তোমাদের পড়ার জন্য সুবিধা হবে। লালা গ্রন্থি কয় জোড়া একটু জানাও তো। লালা গ্রন্থি কয় জোড়া? লালা গ্রন্থি 3 জোড়া। কত জোড়া? 3 জোড়া। 3 জোড়া কি কি একটু বলো তো, লালা গ্রন্থি 3 জোড়া কি কি? প্যারোটিড, অনেকেই বলছো জালো সব জায়গায় 3 জোড়া, হ্যাঁ 3 জোড়া, এটাও ম্যাটে আসছে। লালা গ্রন্থি এটা প্রশ্ন কিরকম ছিল জানো? 3 জোড়া মানে কয়টি? 3 জোড়া মানে 6টি। অপশনে 6টি ছিল, 3 জোড়া ছিল না। একটু প্যাচ খেলাইছে আর কি। প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার এন্ড সাবলিঙ্গুয়াল। কি? লিঙ্গুয়াল। প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এন্ড সাবলিঙ্গুয়াল, এই তিনটা এখান থেকেও ম্যাথে প্রশ্ন আসছে। Each and every portion are very much important for our medical admission test, dental admission test and গতকালকে যে AFMC হইল, তাছাড়া যে সকল জায়গায় ভার্সিটিতে যে সকল জায়গায় বায়োলজি আছে, আজকে যেটা পড়ানো হবে তার প্রত্যেকটা পোর্শন ইম্পর্টেন্ট ও প্রত্যেকটা পোর্শন থেকে যে কোনো একটা ভার্সিটিতে অথবা যে কোনো একটা অথবা মেডিকেল অথবা ডেন্টাল অথবা এএফএমসি যে কোনো একটা জায়গায় তোমার প্রশ্ন আসছে। তুমি প্রশ্ন ব্যাংকটা একটু বের করে দেখবা, ভার্সিটির প্রশ্ন ব্যাংক দেখবা কিংবা বিগত বছরের ম্যাথ বা ডেটের প্রশ্নগুলো দেখবা, তখন তুমি প্রমাণ পাবা এবং তখন বুঝতে পারবে ভয়াবহ রকম ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ানো হচ্ছে। তোমার কাছে হয়তো বা মনে হচ্ছে কি পড়াচ্ছে। লালাগঞ্জি পড়ার আগে একটু লালা সম্পর্কেও জানা উচিত। কি সম্পর্কে? লালা। এই লালা কিছুটা অম্লীয়, লালা কিছুটা অম্লীয় মানে কি? পিএইচ 7 থেকে কম, কিছুটা অম্লীয়। এন্ড একজন মানুষ দৈনিক 1200 থেকে 1500 মিলিলিটার দৈনিক পার ডে ওয়ান ম্যান কি লালা ত্যাগ করে, লালা নিঃসৃত করে। তার জিহ্বা থেকে কি 1200 থেকে 1500 মিলিলিটার লালা নিঃসৃত করে। নেক্সট, এখানে লালাতে পানি থাকে, পানি, এটাও ম্যাটে আসছে। পানি থাকে, এখানে পানি, লালাতে যে পানি থাকে পানির পরিমাণটা জানতে হবে। পানি কত থাকে তোমার? 95 থেকে 95.5 থেকে 99.5% কি থাকে? পানি থাকে। দেখো কিছুটা অম্লীয়, 1200 থেকে 1500 মিলিলিটার পানি, মানে লালা নিঃসৃত করা একজন স্বাভাবিক মানুষ দৈনিক, এন্ড পানি 95.5 থেকে 99.5%। প্রত্যেকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দাঁত সম্পর্কে জানবো। দাঁত থেকে কয়েকবার প্রশ্ন আসছে, সামনে ডেন্টাল অ্যাডমিশনে প্রশ্ন আসবে। দেখো নেক্সট আমরা কি পড়বো? দাঁত। বলো তো দাঁতের প্রকার কয়টা? 4টা। কয়টা? 4টা। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার এন্ড মোলার। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার এন্ড মোলার। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার এন্ড মোলার। এটা হচ্ছে প্রাপ্তবয়স্কের কি দন্ত সংকেত আমাদের জানতে হবে। প্রাপ্তবয়স্ক এন্ড 6 বছরের কম মানে দুধদাঁত। প্রাপ্তবয়স্ক এন্ড দুধদাঁত কি জানবো আমরা? ডেন্টাল ফর্মুলা, দ্যাট মিন্স কি? দন্ত সংকেত। দেখো প্রাপ্তবয়স্কের দন্ত সংকেতটা কিরকম হয় একটু লক্ষ্য করো। প্রাপ্তবয়স্কের দন্ত সংকেতটা কিরকম হয়? 4 টাইপের টিপ পাওয়া যায়, 4 ধরনের, হ্যাঁ, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। I2
C1 P2M3 মার্কার ডিস্টার্ব দিতেছে একটু। I2 দেখো মুছে দেখো I2 দেখো 21 মার্কার আমার শেষ পর্যায়ে 21 23 নিচে হবে I2 C1 P2M3 যোগ করো তো 2 আর 1 3 3 2 5 5 3 8 এইখানে 8 গুণ 2 8 গুণ 2 এখন প্রশ্ন হলো ঠিক আছে মানলাম 8 8 8 ঠিক আছে উপরে নিচে কিন্তু 2 কেন গুণ দেওয়া হলো? আমাদের যে দাঁত আছে না, এই যে মুখ দেখো, আমার মুখটা একটু দেখো, এই যে আমার মুখের এই যে 4টা ভাগে ভাগ করা হয়, কয়টা ভাগে? এই যে মাঝখানে একটা এই ভাগ করলো না, এখন কি এই পাশে একটা এই পাশে একটা নিচে একটা নিচে একটা উপরে 2টা নিচে 2টা যদি ভাগ করো তাহলে 4টা পার্ট, এই পাশ 8টা এই পাশে 8টা কত 16, এই 8টা কত 24 আর এই 8টা কত 32টা দাঁত। তাই আমরা 2 দ্বারা গুণ দিয়েছি। উপরের এই যে এই ভাগ হয়েছে না, এই এই আর এই 2টা ভাগ হয়েছে না, এই ভাগের জন্য আমরা 2 দ্বারা গুণ দিয়েছি, এই ভাগের জন্য 2 দ্বারা গুণ দিয়েছি। তাহলে এখানে কত হলো 8 দুগুণা 16 16 দেন কি করব 16 প্লাস 16 দ্যাট মিন্স কত 32 কত 32। হয়তো এখনো আমাদের অনেকেরই 32টা দাঁত হয়নি, খুব রেয়ার 32টা দাঁত হয় না, একটা দুইটা কম থাকে। এন্ড দেন দুধ দাঁত, অনেকে দেখবো ফাইজলামি করে বলবো যে 33 34টা দাঁত আমার। দেন দুধ দাঁত দেখো I2 C1 P0M2 then I2 C1 P0M2। একটা জিনিস লক্ষ্য করে যে ইনসিসর মানে I, ক্যানাইন মানে C, প্রিমোলার মানে P এন্ড মোলার মানে M। তোমরা হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে IC PM এগুলো কোথা থেকে পেলো। দেন দেখো দুধ দাঁত বা 6 বছরের বয়স, এটা ম্যাটে আসছে, এটা মেডিকেলেও আসে, ডেন্টালে তো এখান থেকে আসবে, দাঁত সম্পর্কে ডেন্টাল আসবে না, এইটা ডেন্টালে আসছে দুধ দাঁত, এটা বইতে নেই, এটা আমাদের বইতে নাই। দেখো 2 আর 1 কত 3 3 আর 2 কত 5, তাহলে আমরা আগের মতো 5 গুণ 2 নিচেও 5 আছে, 5 গুণ 2 কত 10 প্লাস 10 ইকুয়াল কত 20। তাহলে দুধ দাঁত কয়টি 20টি আর প্রাপ্তবয়স্কের দাঁত কয়টি 32টি। কি বোঝা গেল? এই ডেন্টাল ফর্মুলা বা দ্বন্দ্ব সংকেত সম্পর্কে কারো কোনো কনফিউশন আর আছে একটু জানাতো? হ্যাঁ জানো, অনেকেই জানো অনেকেই জানে না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই জিনিসটা মনে রাখতে হবে আর এটা মানতে হবে। বলো তো কার কার কোনো কনফিউশন আছে কিনা একটু জানাও, কারো কোনো কনফিউশন আছে কিনা একটু জানাও। আমরা নেক্সট এই দুধ দাঁতের সাথে একটু গলবিল তো বলছি, দেখো গলবিল থেকে 2টা জিনিস বের হয়, আগেই বলছি, একটা শ্বাসনালী আর একটা অন্ননালী, শ্বাসনালী আর অন্ননালী, এই জিনিসটা মনে রাখতে হবে। গলবিল থেকে যে 2টা জিনিস বের হয়। আর আরেকটা টার্ম মনে রাখবা, বোলাস, বোলাস মিন্স খাদ্যমন্ড, বোলাস মিন্স কি খাদ্যমন্ড, এই টার্মটা মনে রাখবা। আচ্ছা ক্লিয়ার কিনা বলো তো? ক্লিয়ার, মেবি সবাই ক্লিয়ার। এখন আমরা এই মুখ গহ্বরের এতক্ষণ এই এক্সট্রা যেই কাজগুলো এই জিনিসগুলো জানছি, এখন মুখ গহ্বরের যে রাসায়নিক আর কি যান্ত্রিক পরিপাক সম্পর্কে জানবো। মুখ গহ্বর, হ্যাঁ এই মুখ গহ্বরে কি ঘটে? প্রথম ঘটে তোমার যান্ত্রিক পরিপাক। কি পরিপাক? যান্ত্রিক পরিপাকে আমরা কি কি পাই? যান্ত্রিক পরিপাকে আমরা 2টা এনজাইম পাই, টায়ালিন প্লাস মল্টেজ, টায়ালিন প্লাস কি মল্টেজ, টায়ালিন প্লাস মল্টেজ। এটা তো এনজাইম মানে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক আমরা আগে একটু দেখেছি যে খাদ্যমন্ড, মোলাস, বোলাস, দেন গলবিল, ওই 2টা আমি ওখান থেকে জানলাম। এটা কি রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকে আমরা কি কি পাই দেখো,
টায়ালিন আর মল্টেস, টায়ালিন এন্ড মল্টেস নামক দুইটা এনজাইম পাই। কিন্তু টায়ালিনের ক্রিয়া, এই যে এটা টায়ালিনের ক্রিয়া মুখ গহ্বর, আমাদের এই মুখের গহ্বরে শুরু হইলেও এর ক্রিয়া শেষ হয় কোথায়? এর ক্রিয়া শেষ হয় পাকস্থলীতে, মানে মুখ গহ্বরে। টায়ালিনের ক্রিয়া মুখ, সবগুলোই দিয়ে অসুস্থ। দেখো টায়ালিনের ক্রিয়া মুখ গহ্বরে, মুখ গহ্বরে শুরু, শুরু কোথায়? মুখ গহ্বরে। তাহলে কোশ্চেন শেষ কোথায়? শেষ পাকস্থলী। পাকস্থলীতে কি হয়? টায়ালিনের ক্রিয়া শেষ হয়। শেষ কোথায়? শেষ পাকস্থলীতে। এটা কি? টায়ালিন। জেনে রাখা উত্তম। দেন কিছু কাজ জানতে হবে আমাদের। কাজ বলতে ব্যবহার, এটাই মূল। সিকিউর ক্ষেত্রে এটাই লিখবা তোমরা। কমপ্লেক্স, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এই যে কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা আছে না, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট থেকে তোমার কি মল্টেস পাই, মল্টোজ, মল্টোজ। এখানে কি এনজাইম ব্যবহৃত আমাকে একটু জানাও। কমপ্লেক্স কার্বোহাইড্রেট থেকে, যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থেকে মল্টোজ হয়, এই মল্টোজ কোন এনজাইমের প্রভাব হয় এটা আমাকে একটু জানাও। আর এই মল্টোজ, মল্টোজ থেকে কি গ্লুকোজ, গ্লুকোজ, এটা কোন এনজাইমের প্রভাব হয় এটা আমাকে একটু জানাও। দুইটা জিনিস আমাকে জানাও। মুখ গহ্বরে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এখানে প্রোটিন, দ্যাট মিন্স আমিষ, প্রোটিন প্লাস লিপিড, দ্যাট মিন্স স্নেহ। লিপিড পরিপাক হয় না, কারণ পরিপাকের জন্য যে সকল হরমোন আর এনজাইম প্রয়োজন সেগুলো এখানে উৎপন্ন হয় না, পরিপাক হয় না, মুখ গহ্বরে পরিপাক হয় না। টায়ালিন বলছো, মল্টোজ বলছো, কি কমপ্লেক্স কার্বোহাইড্রেট থেকে মল্টোজ উৎপন্ন হয় কার প্রভাবে? টায়ালিনের প্রভাবে। কার প্রভাবে? টায়ালিন। টায়ালিনের প্রভাবে কি হয়? জটিল শর্করা থেকে কি মল্টোজ উৎপন্ন হয়, মল্টোজ থেকে গ্লুকোজ উৎপন্ন হয় কার প্রভাবে? মল্টেজ, মল্টেজ এনজাইমের প্রভাবে। দেখো মল্টোজ, মল্টোজের উপর কাজ করে কি মল্টেজ, টেজ একার, আর এখানে ও কার থাকে ওই জায়গায়। এটা অনেকেই লিখছো মল্টোজ, ঠিক আছে। নেক্সট আমরা পাকস্থলীতে যাব। মুখ গহ্বর শেষ, এইটুক এনাফ। দেখো আমরা পাকস্থলীতে আগেই জানছি যে প্রথম দিক দিয়ে কি কি ছিল পাকস্থলীতে। পুরা মৃত অবস্থায় দিই, আমার মার্কার পুরো মারা গেছে সব, মুমূর্ষ। দেখছো কি অবস্থা? লেকচার কি কমপ্লিট হবে? একটা জিনিস দেখো, এটা একটা পাকস্থলী, জাস্ট এটা তুমি মনে করবা যেটা পাকস্থলী। হয়েছে কি না হয়েছে এটা ভাববা না, চিত্র দেখবা না, তুমি মনে করবা যেটা পাকস্থলী হয়েছে কিনা, মানে পাকস্থলী মনে করবা। এই পাকস্থলী 30 সেন্টিমিটার দৈর্ঘ্য, ঠিক আছে, 30 সেন্টিমিটার লম্বা আর 15 সেন্টিমিটার প্রস্থ। এই জিনিসটি একটু মাথায় রাখবো। আগে 25 সেন্টিমিটার ছিল বইতে, হ্যাঁ। এখন এই যে পাকস্থলীর ক্ষেত্রে এইটা হচ্ছে কি আমাদের অন্ননালী, এটা কি আমাদের অন্ননালী। ওই যে শ্বাসনালী আর অন্ননালী বলছিলাম না গলবিলে, এই অন্ননালী দ্বারা খাদ্য আসে, অন্ননালী, এটা অন্ননালী। দেন এই অন্ননালীর পর কি আমরা পাকস্থলীতে কি পড়ছি, এটা কি কার্ডিয়া, এটা কি কার্ডিয়া। আমি এদের ফাংশন গুলো বলবো। অন্ননালী থেকে খাদ্য তোমার কার্ডিয়ার, কার্ডিয়া নামক একটা পথের বাধা পায়। এই কার্ডিয়া থেকে এখানে কি পাই আমরা? ফান্ডাস। এখানে কি পাই? ফান্ডাস, ফান্ডাস। এই ফান্ডাসের আকৃতি মনে রাখতে হবে কি? গম্বুজ আকার, গম্বুজ
গম্বুজ আকার। ফান্ডাসের আকৃতি কিরকম? গম্বুজ আকার। এই জিনিসটা একটু মাইন্ডে রাখবা যে ফান্ডাসের আকৃতি কিরকম, গম্বুজ আকার। আর এটা কি? এটা তোমার দেহ, এটা তার দেহ। এটা কি? এটা কি বাঘ? এইটা কি বাঘ আমাকে জানাও সবাই। আর এইটা কি? এটা বলে দিই, পাইলোরাস। এটা কি? পাইলো, এটা তোমার পাইলোরাস। এই পাইলোরাস থেকে ডিওডেনাম পথে যায়। এটা কি? ডিওডেনাম পথে যায়, দ্যাট মিনস ক্ষুদ্রান্তে যায়। খাদ্য পাকস্থলী কাবার করে কোথায় যায়? ক্ষুদ্রান্তে যায়। ক্ষুদ্রান্তের ডিওডেনাম। ক্ষুদ্রান্তের কোথায়? ডিওডেনাম। ডিওডেনাম দিয়ে ক্ষুদ্রান্তে প্রবেশ করে। বলতো এইটা কি বাঘ আর এইটা কি বাঘ? দুইটা বাঘ পাই, ছোট আর বড় বাঘ। কোনটা ছোট কোনটা বড়? এটা কি তোমার? এটা বড় বাঘ। হায় রে মার্কার। এটা বড়, এটা বড় বাঘ, এটা ছোট বাঘ। এখানে কিছু ইনফরমেশন আমাদের এখন মনে রাখতে হবে। দেখো এই যে ছোট বাঘটা আছে না, এটা অবতল। এটা অবতল। ছোট বাঘটা কি? অবতল। তোমার ছোট বাঘটা অবতল, ডান অবতল। এটা ডান অবতল। দেখো এটা ডান সাইড, এটা একটা পাশে আর এটা একটা পাশে, তাহলে এটা কি হবে? বাম। এটা কি হবে? বাম। দেখো উত্তল, এই যে পেটটা বের হয়, এদিকে পেটটা বের হয়, তাহলে কি হবে? এটা কি? বাম উত্তল। লেখা বোঝা যাচ্ছে না? আমার কথাগুলো শোনা যাচ্ছে তো? বাম উত্তল, বাম উত্তল। হ্যাঁ, মিমি বলছো বড় বাঘ ছোট বাঘ। দেখো এখানে পাকস্থলীর চিত্রটা দেখো, 30 থেকে 15 সেন্টিমিটার লম্বা, 30 সেন্টিমিটার, তারপরে দৈর্ঘ্য হিসেবে 15 সেন্টিমিটার। দেনে যে আমরা গলবিল পড়ছি, গলবিল পড়ছি না? গলবিল থেকে দুইটা কি? দুইটা নালী, একটা কি অন্ন নালী আর একটা কি শ্বাসনালী। অন্ন নালী, তাহলে খাদ্যটা কি দিয়ে আসে? অন্ন নালী দিয়ে আসে, কারণ শ্বাসনালীতে গেলে আমাদের একটা সমস্যা সৃষ্টি হবে। অন্ন নালী দিয়ে খাদ্য এসে আমাদের কার্ডিয়া, কার্ডিয়া কার্ডিয়া পথে একটা বাধা পেয়ে, দেখছো এখানে কার্ডিয়া পথে বাধা পেয়ে এখানে ফান্ডাসে আসে। ফান্ডাসটা কিরকম? গম্বুজ আকৃতির। এই ফান্ডাস থেকে সে এদিক থেকে এসে এই যে বড় বাঘ, এখানে একটা বাঘ খায় খাদ্য, এখানে এসে একটা বাড়ি খায়। বাড়ি খাওয়ার পর এদিকে আসে, এদিকে আসার পর এই ছোট বাঘের কাছে একটা বাড়ি খায়। মানে বাড়ি খায় মানে কি? খাদ্যগুলো আরো নিষ্পেষিত হয়। নিষ্পেষিত হয়ে কি আমরা যে জটিল জটিল খাদ্যগুলো পাই তা সরল আর তরলে রূপান্তরিত হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড ট্যাসিড অনেক কিছু কাজ করে, যেটা আমরা পরে জানবো। এই ছোট বাঘ থেকে পাইলোরাসে আসে। এই পাইলোরাসে আসার পরই তোমার এখানে কি হয়? পাইলোরাসের একটা, পাইলোরাস আর এই ডিওডেনামের মধ্যে একটা তোমার আছে, পাইলোরিক স্ফিন্টার। কি? একটা স্ফিন্টার মানে কি? একটা পথের ভিতর আরেকটা পথের কি সেতু বন্ধন সৃষ্টি করে। এই পাইলোরাস থেকে, পাইলোরাস আর ডিওডেনামের মাঝখানে কি থাকে? এই পাইলোরিক স্ফিন্টার। এই পাইলোরিক স্ফিন্টার দিয়ে ডিওডেনাম পথে উন্মুক্ত হয়ে ক্ষুদ্রান্তের মধ্য দিয়ে গিয়ে বৃহদান্তে, তারপরে ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্তে যায়। বৃহদান্ত থেকে কি কোথায় যায় বলো তো? পায়ের পথে যায়। এটা কি কি তোমার জানো? এটা পাকস্থলীতে, তোমার পাকস্থলী দিয়ে এরকম চিত্র দিয়ে প্রশ্ন আসে, প্রশ্ন এটা দিয়ে সিকিউ আসে। তুমি এক্ষেত্রে কি করবা জানো? এই যে তোমাকে চিত্রটা লিখছি না, তুমি চিত্রটা সুন্দরভাবে আঁকবা। আঁকার পর আমি যে যান্ত্রিক পরিপাকটা যে বললাম না, এখান থেকে চিত্র দেখে দেখে লাগবা যে গলবিল থেকে দুইটা নালী যায়, তার ভিতরে একটা নালী কি অন্ন নালী, অন্ন নালী থেকে খাদ্য এসে যে যেভাবে যেভাবে বললাম এই জিনিসগুলো তুমি কি লিখে ফেলবা খাতায়। এটা লিখলেই তোমার পয়েন্ট আকারে লিখবে, এটা লিখলেই কি তোমার ছাড়ে ফুল মার্ক দিতে বাধ্য, যদি যান্ত্রিক পরিপাক চায়। আর যদি রাসায়নিক পরিপাক চায় তাহলে আমরা এখন যাব। রাসায়নিক যান্ত্রিক পরিপাকে আরো কিছু জিনিস জানতে হবে। খাদ্য পাকস্থলীতে এসে কত ঘন্টা স্থায়ী হয় বলতো? 2 থেকে 6 ঘন্টা। এই যে 2 থেকে 6 ঘন্টা খাদ্য পাকস্থলীতে এসে অবস্থান করে। এন্ড এই পাকস্থলীতে একটা কোষ থাকে প্যারাইটাল। পাকস্থলীতে কি থাকে? প্যারাইটাল সেল।
এই প্যারাইটাল সেল থেকে তোমার একটা অ্যাসিড খরিত, এই জিনিসটা বলো তো, এটা আমাদের সবার জানা উচিত। প্যারাইটাল সেল থেকে একটা কি, একটা অ্যাসিড খরিত, এটা আমাকে একটু কমেন্টে জানাও। 2 থেকে 6 আওয়ার্স কে মালিকা, দেখো প্যারাইটাল সেল থেকে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl অ্যাসিড খরিত হয়। এন্ড এখানে 3টা পেশি পাওয়া যায়। কয়টা পেশি? 3টা। 3টা পেশি পাওয়া যায়। 3টা পেশি কি বলো তো? অমসৃণ। 3টা পেশি কি অমসৃণ? 3টা মসৃণ, মসৃণ পেশি পাওয়া যায়, মসৃণ পেশি পাওয়া যায়। এইটা ম্যাটে আসছে, এইটা মেডিকেলে আসছে। অনেকই লেখছো 2 থেকে 6 ঘন্টা। দেন আমরা রাসায়নিক পরিপাকে যাব। আর বেশি দূর নাই, অল্প কিছু আছে আজকে পড়ার, যেহেতু মার্কারে খুব ঝামেলা দিতেছে আজকে তাড়াতাড়ি শেষ করব। রাসায়নিক পরিপাক, প্রচুর গরম পড়তেছে। রাসায়নিক পরিপাক দেখো, রাসায়নিক পরিপাকের ভিতর তোমাকে জানতে হবে কি একটা গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি নিয়ে কয়েকবার প্রশ্ন আসছে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, গ্ল্যান্ড মিন্স কি? গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড সম্পর্কে জানতে হবে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা কি? একটা নল, নলের আকৃতি। তাহলে এটা কি? নলাকার গ্রন্থি। এটা কি? নলাকার। গ্যাস্ট্রিক গ্রন্থিটা কি? নলাকার একটা গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি একটা নলাকার গ্রন্থি। এবং এই গ্যাস্ট্রিক গ্রন্থিতে 4টা সেল পাওয়া যায়, 4টা কোষ পাওয়া যায়। কয়টা কোষ? 4টা সেল পাওয়া যায়। 4টা সেল পাওয়া গেলেও এখান থেকে যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে ক্ষরণ হয়, একটা পানি আকৃতির ক্ষরণ হয়, তাই কি বলে? গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুস কি এখান থেকে খরিত হয়। কি খরিত হয় এটা কিন্তু আসে। গ্যাস্ট্রিক জুস নিয়ে কয়েকবার প্রশ্ন আসছে, অতএব এটা সম্পর্কে ভালো একটা নলেজ তোমাকে রাখতে হবে। এন্ড এখানে তোমার পরিপাক জানতে হবে। এখানে কি পরিপাক গুলো জানতে হবে। পরিপাকের ভিতর জানো কার্বোহাইড্রেট পরিপাক হয় না। 1 নম্বরে কার্বোহাইড্রেট। আমরা 3টা বলছি না, 3টা পরিপাক হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড লিপিড। কার্বোহাইড্রেটের পরিপাক হয় না। কোথায় পরিপাক হয় না? পাকস্থলীতে কার্বোহাইড্রেটের পরিপাক হয় না। দেন আসো আমিষ অর প্রোটিন। আমিষ অর প্রোটিন, এই প্রোটিনের পরিপাক হয়, প্রোটিনের পরিপাক হয়। এন্ড এটা সম্পর্কে ইন ডিটেইলস জানতে হবে। প্রোটিন সম্পর্কে আমরা ইন ডিটেইলস জানবো। দেখো এই যে প্রোটিন, প্রোটিন সম্পর্কে আমরা ইন ডিটেইলস কি রকম জানবো। এখান থেকে তোমার 2টা নিষ্ক্রিয় এনজাইম খরিত হয়। পেপসিনোজেন, পেপসিনো, আমার মার্কারে খুব ঝামেলা দিতেছে আজকে। পেপসিনোজেন, পেপসিনোজেন প্লাস পোরেনিন, পেপসিনোজেন এন্ড প্রোরেনিন, এরা কি? নিষ্ক্রিয়। এরা নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। পেপসিনোজেন এন্ড প্রোরেনিন কি? নিষ্ক্রিয় অর ইনঅ্যাক্টিভ। এরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে, কোন অ্যাসিড? HCl, দ্যাট মিন্স হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে তারা অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হয়ে কি হয়? পেপসিন, পেপসিন প্লাস রেনিন, পেপসিন প্লাস রেনিন এনজাইমে রূপান্তরিত হয়। তখন এটা কি? অ্যাক্টিভ বা সক্রিয়। আর এটা কি? ইনঅ্যাক্টিভ। তাহলে কার প্রভাবে অ্যাক্টিভ হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে অ্যাক্টিভ হয়। এটা ম্যাটে আসছে। আচ্ছা আজকে এই পর্যন্তই। দেখো মার্কার যেহেতু খুব প্রবলেম দিতেছে, আজকে এই পর্যন্তই। নোট সবাই শেয়ার দিবে আশা করি। আজকের ক্লাসে এই পর্যন্ত। আজকের ক্লাসে একটু প্রবলেম ছিল, নোট টোট সহকারে একটু যান্ত্রিক ত্রুটি ছিল। আজকে আরেকটা জিনিস তোমাকে বলে নি, যে আজকে যে পর্যন্ত পড়ানো হয়েছে, নেক্সট দিন এইটার সাথে, আজকে যেটুকু বাকি আছে এটার সাথে নেক্সট দিনের ক্লাস আমরা কন্টিনিউ করব। সবাই প্রেজেন্ট থাকবা, আর অবশ্যই অবশ্যই তোমরা নোট জমা দিবা। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো।